এই শুরু হলো আজকের দিন। সকাল কারো হয় সূর্য ওঠার আগে, কারো ঘুম বেলা গড়িয়ে ভাঙলেও দিন কিন্তু বসে থাকে না। সকালেই তাই আপনাদের সাথে নিয়ে শুরু করতে চাই একটি চমৎকার দিন। আমরা মনে করি প্রতিটি দিনই সবচেয়ে সেরা, তাই দিনটি আরো সুন্দর হোক আপনাদের সবার সাথে নিয়ে। শুভ সকাল, আমন্ত্রণ কেওয়াই স্টিল নিবেদিত সকাল 24-এ। আজ রবিবার 30 আষাঢ় 1431 বঙ্গাব্দ, 14 জুলাই 2024 খ্রিস্টাব্দ। আপনাদের সাথে রয়েছি আমি সারিকা তাবাসসুম। যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ায় বাটলারে নির্বাচনী সমাবেশে বন্দুকধারীর গুলিতে আহত হয়েছেন সাবেক প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। নিহত হামলাকারী সহ 2 জন। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে। গুলির শব্দ শোনার সাথে সাথেই রিপাবলিকান প্রার্থী ট্রাম্পকে মঞ্চ থেকে দ্রুত সরিয়ে নেন ক্রিসেন্ট সার্ভিস এজেন্টরা। মার্কিন বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, ডোনাল্ড ট্রাম্প তার বক্তব্য শুরু করার পরপরই সমাবেশে কয়েকটি গুলির শব্দ শোনা যায়। ঘটনাস্থলের একটি ভিডিওতে ট্রাম্পের কান ও মুখের ডান পাশে রক্ত দেখা গেছে। বিবৃতিতে তার ক্যাম্পেইন টিম জানিয়েছে এখন ভালো আছেন তিনি। দর্শক, এ বিষয়ে আরও জানাতে যুক্তরাষ্ট্রের ট্রাম্প সেন্টারের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী TM মামুন। মামুন, এরকম একটি হামলা সম্পর্কে কিছু জানা গিয়েছে কিনা, এবং সবশেষ এখন ট্রাম্পের কি পরিস্থিতিতে আছেন, ওনার কি অবস্থা? আমি শুনতে পাচ্ছি। আমি এই মুহূর্তে আছি যুক্তরাষ্ট্রের ম্যানহাটনের, নিউ ইয়র্ক সিটি ম্যানহাটনের 5th অ্যাভিনিউ অ্যান্ড 57 স্ট্রিটের কর্নারে, যেখানে ট্রাম্প টাওয়ার রয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন নিউ ইয়র্কে আসেন, তিনি এই বিল্ডিংয়েই অবস্থান করেন। আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন যে আজকে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপরে তার নির্বাচনী জনসভায় পেনসিলভেনিয়াতে হামলা হয়েছে। তো তিনি আহত হয়েছেন। আহত হওয়ার পর তাকে সিক্রেট সার্ভিস তার নিরাপত্তা কর্মীরা তাকে সেখান থেকে সরিয়ে নিয়ে যায় এবং তাকে তারপর প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এই মুহূর্তে তিনি কিছুটা সুস্থ আছেন। আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি ট্রাম্প টাওয়ারের ঠিক সামনে রয়েছি, যেখানে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই বিল্ডিংটাতেই থাকেন। আজকে ট্রাম্প টাওয়ারকে কেন্দ্র করে অনেক নিরাপত্তা বাড়ানো হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য পুলিশ মোতায়েন করা হয়েছে। বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা এখানে তাদের কাজ করছেন, তাদের সংবাদ প্রচার করছেন। জনাব ডোনাল্ড ট্রাম্পের কিছু সমর্থকও রয়েছেন এখানে। সাধারণত ডোনাল্ড ট্রাম্প যখন এখানে থাকেন না, এই বিল্ডিংয়ে থাকেন না, বা নিউ ইয়র্কে যখন থাকেন না, তখন এখানে 1-2টি পুলিশের গাড়ি দেখা যায়। কিন্তু আজকে প্রচুর সংখ্যক পুলিশ এবং পুলিশের গাড়ি, এগুলি প্রচুর নিরাপত্তা মোতায়েন করা হয়েছে। শহর ম্যানহাটন কিছুটা বিকাল থেকেই, দুপুরের পরে থেকেই আসলে থমথমে অবস্থা বিরাজ করছে। সাধারণ মানুষের ভিতরে অনেক উৎসাহ দেখা যাচ্ছে। তারা কেউ কেউ এখন এখানে রাত প্রায় 10টা বাজে। এই সময় অনেক লোক এই ট্রাম্প টাওয়ারকে ঘিরে এখানে তারা আসছেন। Hang on, Dan. We're about to go. So, জি মামুন, শুনতে পাচ্ছেন? ট্রাম্পের সবশেষ এখন কি পরিস্থিতি, কেমন আছেন তিনি, আমরা জানতে চাচ্ছিলাম। আমরা সর্বশেষ যতটুকু জানতে পেরেছি, তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তৎক্ষণাৎ সিক্রেট সার্ভিস তাকে সরিয়ে নিয়ে গেছেন এবং তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এই মুহূর্তে তিনি ভালো আছেন। সর্বশেষ অবস্থা জানতে পারলে আবার আপনাদেরকে জানানো হবে।
মামুন, রিপাবলিকান শিবির থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়েছে কিনা? আমি বুঝতে পারিনি, প্রশ্নটা কি আবার বলুন। রিপাবলিকান শিবির থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়েছে কিনা? রিপাবলিকান শিবির থেকে কোনো প্রতিক্রিয়া এই মুহূর্তে কোনো খবর আমরা পাইনি। তবে প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন এটি দুঃখজনক এবং এই ধরনের ঘটনা তারা আশা করেন না, এবং তিনি চেষ্টা করছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে কথা বলার জন্য, কথা বলে বিস্তারিত জানার জন্য। মামুন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, ট্রাম্প সেন্টারের সামনে থেকে যুক্ত হয়েছিলেন প্রবাসী সাংবাদিক টিএম মামুন। আমরা জানছিলাম গেল শনিবার ট্রাম্পের সমাবেশে যে হামলা হয়েছে সেই ঘটনা নিয়ে। আমরা একটু এবার চলে যাব পত্রিকা, আমরা জেনে নেব আজকের দিনের প্রধান প্রধান শিরোনামগুলো। আমরা শুরু করব সমকাল দিয়ে। সমকালের শুরুতেই যে শিরোনামটি আমি পড়ছি, ঢাকার 2 সিটি মেয়রের ওয়াদার ভরাডুবি, 3 বছরে খরচ 1000 কোটি টাকারও বেশি, জলাবদ্ধতা হবে না বলে 2 মেয়র মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন, বলেছে ডক্টর আদিল মোহাম্মদ খান, সভাপতি বিআইপি। খাল ড্রেন পরিষ্কার করার পরও মানুষ সেখানে ময়লা ফেলছে, ডিএনসিসি। পাশাপাশি আরেকটি শিরোনাম আমি পড়ছি, এক বিসিএসে 25 জেলার কেউ নেই, অনিয়ম করে কেউ উত্তীর্ণ হয়েছেন কিনা তদন্ত চলছে, অনেক জেলার কেউই কেন মেধা তালিকায় আসছেন না তা খতিয়ে দেখছে সিআইডি। 40, 41 ও 43তম বিসিএসে 7 জেলার নেই একজনও। 100 টাকা ছাড়ালো বেগুন, বরবটি, গাজর, টমেটো, বৃষ্টির অজুহাত। বৃষ্টির অজুহাতে বেজায় চড়েছে সবজির বাজার, 50 টাকার কমে কোনো সবজি মিলছে না। কয়েকটি সবজির দর শতক হাঁকিয়েছে, অন্যগুলো শতকের কাছাকাছি। এছাড়া আবারও 300 টাকা অতিক্রম করেছে কাঁচামরিচের দাম, ঢাকার বাইরে কোথাও কোথাও 400 টাকাও ছুঁয়েছে। দর্শক, সমকালের প্রধান শিরোনামগুলো আমরা দেখছিলাম, এবারে আমরা একটু চলে যাব প্রথম আলোতে। প্রথম আলোর শিরোনামগুলো আমরা দেখে নেব এক নজরে। আন্দোলনকারীদের বঙ্গভবন অভিমুখে পদযাত্রা আজ। সারা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও গণপদযাত্রা করে নিজ নিজ জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেবেন। সরকারি চাকরিতে সব গ্রেডে কোটার যৌক্তিক সংস্কারের দাবিতে এবার রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ঘোষণা করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। রিজার্ভের ওপর চাপ কমছে না, চীন থেকে বাজেট সহায়তা আপাতত মেলেনি, ডলার সংকট, রিজার্ভ বাড়াতে দাতা সংস্থার কাছে বাজেট সহায়তা চেয়েছে সরকার। দর্শক, আমরা চলে যাব দৈনিক ইত্তেফাকে। যথাযথ প্রশিক্ষণ দিয়ে বিশ্বমানের খেলোয়াড় তৈরি করুন, বলেছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রশিক্ষণের মাধ্যমে খেলোয়াড়দের আন্তর্জাতিক মানের করে গড়ে তুলতে তার সরকার পদক্ষেপ নিচ্ছে, যে কারণে প্রতিটি বিভাগে বিকেএসপি প্রতিষ্ঠা করা হচ্ছে। গতকাল শনিবার বিকেলে রাজধানীর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে শেখ হাসিনা আন্তঃব্যাংক ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত খেলা উপভোগ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, খেলাধুলার জন্য ট্রেনিং করিয়ে উপযুক্ত করে গড়ে তোলাটা সবথেকে বেশি দরকার। মেয়েকে বিয়ের শর্তে জামাইয়ের হাতে প্রশ্নপত্র তুলে দেন শ্বশুর। 15তম বিসিএস নিয়ে চাঞ্চল্যকর তথ্য, ননদও একই কায়দায় সুবিধাভোগী। পাবলিক সার্ভিস কমিশনের ক্যাডার, নন ক্যাডার সহ বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে একের পর এক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে। তেমন একটি শিরোনাম আমরা পড়ছিলাম। এখানে এমপি আনারকে নিয়ে আরো একটি শিরোনাম করা হয়েছে। দর্শক, চলে যাচ্ছি পরবর্তী পত্রিকাতে। এবার একটু আমরা দেখব বণিক বার্তা শিরোনামগুলো। এলএনজি শুধু অর্থের চাপ নয়, সরবরাহেও ভোগান্তি তৈরি করেছে। দেশের বিদ্যমান গ্যাস সরবরাহ ব্যবস্থাপনা এরই মধ্যে এলএনজি নির্ভরতা 30% পৌঁছেছে। গ্যাসের জাতীয় গ্রিডে সরবরাহ ঘাটতি পূরণে প্রধানত এলএনজি আমদানির উপরই নির্ভর করতে হচ্ছে।
বিশ্ববাজারে জ্বালানি পণ্যটির মূল্য অস্থিতিশীল হলে বা ডলার সংকটের মুখে আমদানি করতে গিয়ে বিপাকে পড়তে হচ্ছে পেট্রোবাংলাকে। আবার সরবরাহ ব্যবস্থাপনার সংকট তৈরি হলে বিদ্যুৎ থেকে শুরু করে আবাসিক সিএনজি চালিত পরিবহন ও শিল্প খাতে তৈরি হচ্ছে অচল অবস্থা। কোটা সংস্কার আন্দোলন গণপদযাত্রা নিয়ে রাষ্ট্রপতিকে স্মারকলিপি দেবেন শিক্ষার্থীরা। আমরা প্রথম আলোতেও একই শিরোনাম পড়ছিলাম। তার পাশাপাশি আরেকটু শিরোনাম দেখছি, প্রধানমন্ত্রীর চীন সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ। দর্শক, বণিক বার্তা শিরোনাম আমরা পড়ছিলাম। এবার একটু আমরা বন্যা পরিস্থিতির খবর জানবো। আমাদের সাথে কুড়িগ্রাম থেকে যুক্ত হচ্ছে সহকর্মী গোলাম মাওলা সিরাজ। সিরাজ, কুড়িগ্রামে তো বেশ অনেকদিন ধরেই বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। এই যে দীর্ঘদিনের যে বন্যা, কৃষিক্ষেত্রে নিশ্চয়ই ক্ষয়ক্ষতি হয়েছে, সেসব নিয়েও আমরা জানবো। সেই সাথে বানভাসীদের পরিস্থিতি নিয়েও আমরা একটু জানতে চাই। হ্যাঁ সারিকা, এবারে এই যে দ্বিতীয় দফা যে বন্যাটি কিন্তু দীর্ঘমেয়াদী বলা যেতে পারে। কারণ হচ্ছে যে জুলাইয়ের প্রথম দিন থেকেই কিন্তু কুড়িগ্রামের ব্রহ্মপুত্র এবং দুধকুমারীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং এই যে আজকে টানা 14 দিন, এই 14 দিনেই কিন্তু নদ নদীর অববাহিকা প্লাবিত রয়েছে। এখনো কিন্তু বেশ কিছু এলাকায় পানি রয়েছে, আর বেশ কিছু এলাকা থেকে পানি নেমেও গেছে। সবকিছু মিলে মানুষের যেটা ভোগান্তি আমরা বলেছি, আসলে সীমাহীন ভোগান্তিতে পড়েছে নিচু চর বা দ্বীপচরের মানুষগুলো। এখন পর্যন্ত কিছু কিছু মানুষ বাড়িতে ফেরার চেষ্টা করছে, কিন্তু বাড়িতে ফিরেও কিন্তু সেই বাড়িতে আসলে থাকতে পারছে না। কারণ এই যে দীর্ঘ সময় যে পানির নিচে ছিল বাড়িঘর, তাতে কিন্তু বাড়িঘর থাকা হয়ে পড়েছে। এই বন্যায় যদি সার্বিক ক্ষতির কথা বলি, তাহলে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কৃষকের। এ পর্যন্ত 8,500-এরও বেশি কৃষি জমি, বিভিন্ন ফসল আর কি পানিতে তলিয়ে গেছে, যার মধ্যে প্রায় 2,500 হেক্টর কিন্তু পুরোপুরি ক্ষতি হয়ে গেছে, আর বাকিটা আংশিক ক্ষতি হয়েছে। বা এখন পর্যন্ত আর্থিক ক্ষতি নিরূপণ করেনি কৃষি বিভাগ, কিন্তু সেটা আসলে কয়েক কোটি ছাড়িয়ে যাবে। এই কৃষিতে কিন্তু প্রথম দফা বন্যায় 6 কোটিরও বেশি ক্ষতি হয়েছিল, সেটাও আমরা জানিয়েছিলাম। এর বাইরে রয়েছে এই যে চলমান যে বন্যা, এই বন্যায় কিন্তু নদ নদীর ভাঙন একটি কম থাকে, কিন্তু এরপরেও জেলা প্রশাসন আমাদেরকে যে তথ্য দিয়েছে, তাতে কিন্তু এই চলমান বন্যায় এই জেলার 448টি পরিবার কিন্তু তাদের ভিটে হারিয়েছে নদী ভাঙনে। যদিও এই যে পানি কমার পর থেকে গত দুদিন থেকে বেশ কিছু এলাকায় আমরা ভাঙনের খবরও পাচ্ছি, আর পানি যখনই নেমে যাবে তখনই কিন্তু বিশেষ করে বড় যে 4টি নদ নদী রয়েছে, 4টি নদ নদীর ভাঙন কিন্তু তীব্র আকার ধারণ করবে। আর চলমান যে বন্যা, এই বন্যায় কিন্তু এবারে 341টি শিক্ষা প্রতিষ্ঠান পানিতে প্লাবিত হয়েছিল জেলার। তার মধ্যে এখন পর্যন্ত 270টির মতো শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু পাঠদান কার্যক্রম স্বাভাবিক করা যায়নি। যদিও স্কুল বন্ধ ঘোষণা করা হয়নি, কিন্তু ওইসব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের আসলে পাঠদানের পরিবেশ এখন পর্যন্ত তৈরি হয়নি। এটাও কিন্তু একটা শিক্ষার্থীদের জন্য বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। যেহেতু চলতি মাসে ষান্মাসিক পরীক্ষা সব প্রতিষ্ঠানে হবে বা হওয়ার কথা বা চলছে, এমন একটা পরিস্থিতি। এর বাইরে তো সবচেয়ে আরেকটা বিষয় নিয়ে যেটা সংকট দেখা দিয়েছে, সেটা হচ্ছে গবাদি পশুর খাদ্য। কারণ এই যে চরাঞ্চলের যে নিচু এলাকাগুলো রয়েছে বা যেগুলোকে গোচারণ ভূমি বলা হয়, যে জুনের প্রথম মাঝামাঝি থেকেই তো প্রথম বন্যাটা, তখন থেকে কিন্তু এ পর্যন্ত সেই সব নিচু এলাকা কিন্তু এখন পানির নিচে তলিয়ে আছে। তো চরাঞ্চলের যে গরু ছাগল রয়েছে, অন্যান্য এই পশু খাদ্য কিন্তু দিতে পারছে না মানুষজন। সবকিছু মিলে মানুষের যে ভোগান্তি, এটা কিন্তু দীর্ঘায়িত হচ্ছে। মানুষ কিন্তু এখন পর্যন্ত স্বস্তির নিঃশ্বাস এটা কিন্তু ফেলতে পারছে না। সবাই আবার তাকিয়েও আছে যে প্রশাসন বা সরকারের দিকে যদি বন্যা শেষে কোনো সহযোগিতার হাত বাড়ানো হয় তাদের দিকে। সারিকা। গোলাম মাওলা সিরাজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, দ্বিতীয় দফায় দীর্ঘস্থায়ী বন্যায় কুড়িগ্রামের মানুষের ভোগান্তির কথা আমরা জানছিলাম। আমরা বন্যা পরিস্থিতি নিয়ে জানছিলাম। এবার একটু চলে যাব আবহাওয়া বার্তায়। ভারী বর্ষণে দেশের বিভিন্ন অঞ্চলে যে মানুষের ভোগান্তি বেড়েছিল, কিন্তু আমরা আবহাওয়াবিদদের কাছ থেকে জানতে পেরেছি গেল শনিবার থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির তীব্রতা কিছুটা কমতে পারে। আমরা একটু এক নজরে দেখে নেব আজকের দিনের পূর্বাভাসটি। সেই সাথে গেল 24 ঘন্টার তাপমাত্রার রেকর্ডও আমরা জানবো। ঢাকায় গেল 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা শনাক্ত হয়েছে 31 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24.7 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা 31.5, সর্বনিম্ন 26.5, রংপুরে সর্বোচ্চ তাপমাত্রা 33, সর্বনিম্ন 26.2, ময়মনসিংহে সর্বোচ্চ তাপমাত্রা শনাক্ত হয়েছে 32.3 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.4 ডিগ্রি সেলসিয়াস।
সিলেটে গেল ২৪ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা শনাক্ত হয়েছে ৩০ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রামে সর্বোচ্চ তাপমাত্রা ৩১.৮, সর্বনিম্ন ২৬, খুলনায় সর্বোচ্চ তাপমাত্রা ২৯.৫, সর্বনিম্ন ২৫.২, বরিশালে সর্বোচ্চ তাপমাত্রা শনাক্ত হয়েছে ৩১.৩ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস। গেল ২৪ ঘন্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা শনাক্ত হয়েছে বান্দরবানে ২৪.২ ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ তাপমাত্রা শনাক্ত হয়েছে শ্রীমঙ্গলে ৩৩.৫ ডিগ্রি সেলসিয়াস। আজ রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রামের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। আজ সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। দর্শক, আবহাওয়া বার্তাটি এক নজরে জেনে নিলাম। এবারে কিউআই স্টিল নিবেদিত সকাল 24-এর সময় হলো ছোট্ট একটা বিরতির। ফিরছি আরও আয়োজন নিয়ে, আমাদের সঙ্গেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। আবারও আমন্ত্রণ কিউআই স্টিল নিবেদিত সকাল 24-এ। দর্শক, এই মুহূর্তে একটি আনন্দের সংবাদ দেই। বাজারে পেঁয়াজের দাম যেন আকাশচুম্বী, কিন্তু ময়মনসিংহের ভালুকায় নির্মিত হয়েছে দেশের প্রথম পেঁয়াজ সংরক্ষণাগার ও প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র। নেদারল্যান্ডস সরকারের অর্থায়নে এটি বাস্তবায়ন করেছে একটি বেসরকারি প্রতিষ্ঠান। এতে পেঁয়াজের পেস্ট হারভেস্ট লস কমে আসবে বলে জানান সংশ্লিষ্টরা। সুলতান মাহমুদ কনিকের রিপোর্ট। মেশিনে বাছাই শেষে বস্তায় ভরানো হচ্ছে পেঁয়াজ, কাঠের বাক্সে নিয়ে তা রাখা হচ্ছে হিমাগারে। এই চিত্র ময়মনসিংহের ভালুকায় দেশে প্রথমবারের মতো নির্মিত পেঁয়াজ সংরক্ষণাগার কেন্দ্রের। সম্প্রতি যার উদ্বোধন করেন কৃষিমন্ত্রী। সংশ্লিষ্টরা বলছেন, ডাচ সরকারের অর্থায়নে বাংলাদেশে পেঁয়াজের সরবরাহ চেইন উন্নত করার উদ্দেশ্যে হিমাগারটি গড়ে তোলা হয়েছে। প্রাথমিকভাবে এখানে ৪০০ টন পেঁয়াজ সংরক্ষণ করা যাবে ৭ থেকে ৮ মাস পর্যন্ত। স্টোরেজ সিস্টেম, যে প্রসেসিং সিস্টেম বা গ্রেডিং সিস্টেম, এগুলো সব ব্যবহার করে আমাদের পক্ষে সম্ভব যে হয়তো ১৫ থেকে ২০% পর্যন্ত ওয়েট লস কমানো বা পচা ফাটে যায়, কারণ কৃষকের বাসা রাখলে নষ্ট হয়ে যায়, সেগুলো লস কমানো। কৃষি মন্ত্রণালয়ের তথ্য মতে দেশে প্রতি বছর পেঁয়াজ উৎপাদন হয় ৩৫ লাখ টন, অথচ পোস্ট হারভেস্ট লসের কারণে এই সরবরাহ নেমে আসে ২৫ লাখ টনে। চাহিদা পূরণে বছরে আমদানি করতে হয় অন্তত ৫ থেকে ৭ লাখ টন পেঁয়াজ। এই সমস্যা থেকে উত্তরণে হিমাগার নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান কৃষিমন্ত্রী। ভেরিয়েশন সিস্টেমে টেম্পারেচার যাতে কন্ট্রোল হয়, তার জন্য কোল্ড স্টোরেজ হবে ৮ ডিভিশন একটা। কৃষকরা যাতে স্বল্প মূল্যে বীজ পায়, স্বল্প মূল্যে চাষ করার জন্য উপকরণ পায়, সেটাই হচ্ছে আমাদের লক্ষ্য। হিমাগারে তাপমাত্রা, আর্দ্রতা সহ অন্যান্য ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ করা হবে নেদারল্যান্ডস সরকারের প্রযুক্তি দিয়ে। সুলতান মাহমুদ কনিক, চ্যানেল 24, ময়মনসিংহ। আমরা একটু ঠাকুরগাঁও চলে যেতে চাই এবারে। গরমের মৌসুমে উত্তরের জেলার ঠাকুরগাঁও আলোচনায় আসে আমের জন্য। আমের বিশেষ জাত সূর্যপুরীর বাড়ি যে জেলায়, স্বাদ গন্ধে অতুলনীয় এই স্বাদ কিন্তু বেশ জনপ্রিয়। আর এরই মধ্যে জমে উঠেছে এই আমের বাজার। আমরা একটু ঘুরে আসবো সেখান থেকে। ঠাকুরগাঁও থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফাতেমাতুস সোগরা। ফাতেমাতুস সোগরা, শুভ সকাল। আমরা একটু সূর্যপুরী আম নিয়ে জানতে চাই। জুলাই মাস চলছে, এরই মধ্যে নিশ্চয়ই জমজমাট এই আমের বাজার। তো কেনাবেচা কেমন চলছে, আর এবারে ফলন কেমন হয়েছে এই আমের? শুভ সকাল সারিকা। ঠাকুরগাঁয়ের বিখ্যাত আম কিন্তু এই সূর্যপুরী আম। এখন প্রায় অনেকটাই শেষের দিকে। তো আমি যদি একটু দর্শকদেরকে দেখাই সারিকা, যে এই আমের বাজার কিন্তু এখনো জমজমাট, তবে আমের কিন্তু দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে। যেমন সকাল থেকে কিন্তু এখানে আম কেনা বেচা হচ্ছে, লোকজন আসছে বাহির থেকে, আড়তদাররা আসছে এই আম কেনার জন্য। এবং সূর্যপুরী আমের বিশেষত্ব যদি জানাই সারিকা, যে সূর্যপুরী আম সাইজে খুব ছোট হয়, এর চামড়াটা খুবই পাতলা, এবং এখানে কিন্তু ৭০ থেকে ৮০ টাকা কেজি দরে সূর্যপুরী আম বিক্রি হচ্ছে। যেহেতু এটি পাইকারি আড়ত,
টাকা মন হিসেবে এখানে সূর্যপুরী আমটি বিক্রি হচ্ছে। এখানে আপনারা আরও দেখছেন যে এখানে হাড়িভাঙ্গা আম আছে, এখানে আম্রপালি আছে, এখানে গোপালভোগ আছে। তবে হাড়িভাঙ্গা আমের চাইতে সূর্যপুরী আমের দাম বেশি, এবং ঠাকুরগাঁ যেহেতু সূর্যপুরী একটি ব্র্যান্ড, তো সে কারণে এখানকার মানুষের কিন্তু জনপ্রিয় এই আমটি। আঁশ নেই এবং খেতেও সুস্বাদু। সারিকা, এখানকার জেলা প্রশাসকের সঙ্গে আমি কথা বলেছি, তিনি যেটা জানিয়েছেন যে এই সূর্যপুরী আম তিনি কিন্তু জিআই পণ্যের জন্য দরখাস্ত করেছেন, এবং এটি কিন্তু এখনো চলমান আছে, প্রক্রিয়াধীন আছে। যেমনটি জানেন যে এই জিআই পণ্য হতে গেলে কিন্তু একটি ইতিহাস লাগে, তো এটি নিয়ে এখনো গবেষণা চলছে। কারণ দক্ষিণবঙ্গের দিকে কিন্তু সূর্যপুরী আম কিন্তু এখনো অনেকেই চেনে না। মূলত উত্তরবঙ্গে এটি কিন্তু জনপ্রিয়, এবং বিশেষ করে এটি ঠাকুরগাঁয়ে উৎপাদিত হয়, এবং ঠাকুরগাঁয়ে এটি জনপ্রিয় বেশি। সারিকা, এখানে কিন্তু দেখছেন ভোর থেকেই লোকজন আসছে, আড়তদাররা আসছেন, আম কেনা বেচা করছে। তবে আমের যে এখন প্রায় শেষের দিকে, যে কারণে কিন্তু দামটা অনেকটাই বেশি। তবে ক্রেতারা কিন্তু তারপরও খুশি, কারণ বছরের একটি মৌসুমেই তারা এই আমটি পায়, এবং এই আমের কারণে কিন্তু তারা খেতে পারছে। এটাই ছিল ঠাকুরগাঁয়ের সর্বশেষ তথ্য। ফাতেমা ছোকরা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, কয়েক জাতের আম প্রায় শেষের দিকে, এদিকে ঠাকুরগাঁয়ের সূর্যপুরী আমের বাজার বেশ জমজমাট, চলবে পুরো জুলাই মাস জুড়ে। আমরা এমনটি জানছিলাম, আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী ফাতেমা ছোকরা। আমরা আমের বাজার নিয়ে জানছিলাম, এবার একটু আমরা সংস্কৃতির খবর জানবো। নোয়াখালীতে মঞ্চায়িত হলো চিরায়ত বাংলা নাটক তরঙ্গ ভঙ্গ। শনিবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে রেপোর্ট্রি নাট্যদলের প্রযোজনায় মঞ্চায়িত হয় নাটকটি। বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকির পরিকল্পনা ও সৈয়দ ওয়ালিউল্লাহ রচিত তরঙ্গ ভঙ্গ নাটকটির নির্দেশনা দেন সুবীর মহাজন। প্রযোজনা নির্বাহী ও মঞ্চ নির্বাহী ছিলেন আলী আহমেদ মুকুল। জেলা প্রশাসক, জেলা প্রশাসনের কর্মকর্তা সহ নানা শ্রেণী পেশার মানুষ উপভোগ করেন নাটকটি। দর্শক, তবে এই ছিল কেওয়াই স্টিল নিবেদিত সকাল 24 আজকের আয়োজনে। দেখা হবে নতুন দিনে নতুন সব তথ্য আর আয়োজন নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল 24 এর সাথেই থাকুন। শুভ সকাল।